রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বামেদের আবার জমানত জব্দ, আর সেই নিয়ে প্যারেডির সুরে গান বাঁধলেন কুণাল ঘোষ। কটাক্ষ বামেদের। হ্যাঁ, ওরা এখন জিতেছে, ওরা এখন যেটাই বলবে আমাদের সেটাই এখন মেনে নিতে হবে। কিন্তু একটা জিনিস তৃণমূলকে এটা মনে রাখতে হবে যে ওরা জিতেছে মানে এটা নয় যে ওরা আমরা যা আন্দোলন করেছি তা আমরা ভুল করেছি এবং আরজিকর কাণ্ডে তৃণমূলের কোনো হাত নেই, এইসব ভাবা যদি কুণাল ঘোষ কিংবা দলের কেউ ভাবেন, সেটা আমার মনে হয় ভুল করছেন। এবং 2026 সালেই খুব তাড়াতাড়ি আরেকটা নির্বাচন আছে, যে নির্বাচনের জন্য সাধারণ মানুষ অপেক্ষা করে আছেন। উপনির্বাচন, হ্যাঁ, একটা ক্ষেত্রে বামেদের একটা ভরাডুবি হয়েছে, সেটা শুধু বাম বলে নয়, বিজেপিরও হয়েছে, কংগ্রেসেরও হয়েছে। তবে এক্ষেত্রে তৃণমূল যে জিনিসটা চেয়েছিল যে ওরা একটা বড় মার্জিনে জেতার চেষ্টা করেছিল প্রথম থেকেই, কারণ ওদেরকে এইটা এস্টাবলিশ করতে হতো যে আরজিকর কাণ্ড সাধারণ মানুষের মনে কোনো প্রভাব ফেলেনি। এই জিনিসটা বোঝানোর জন্য ওরা তেড়ে ফুড়ে ব্যাটিং করেছে। এবং আমরা দেখেছি উপনির্বাচনের দিন কিভাবে খুনোখুনি হয়েছে, তৃণমূলের নেতাই মারা গেছে, কোথায় কীভাবে ছাপ্পা হচ্ছে, সবটাই দেখেছি। তবে এই ভোটটাই সব নয়। সাধারণ মানুষ, আমার বিশ্বাস যে 2026 সালে হয়তো অন্য কোনো কথা বলবে। এবং আরজিকর কাণ্ড আমার মনে হয় না শুধু একটা দলীয় নির্বাচনের জন্য একটা আন্দোলন হয়েছিল, ওটা সামাজিক কারণেই একটা আন্দোলন হয়েছিল, মেয়েদের সুরক্ষার জন্য আন্দোলন হয়েছিল, সুরক্ষার দাবিতে আন্দোলন হয়েছিল। এবং তুমি মনে থাকবে আমার বিশ্বাস যে অনেক সময় দেখবে তৃণমূলের অনেক নেতা এটা নিয়ে কটাক্ষ করেছিল যে যারা উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় নেমেছে তাদেরকে কারোর হাত ভেঙে দিবে বলছে, কারোর মা বোনের ছবি দেওয়ালে পোস্টার করে টাঙিয়ে দিবে বলেছিল। তাহলে বলছিলাম, একটা সামাজিক কারণে যে আন্দোলন সাধারণ মানুষ করছে তাতে তৃণমূল কংগ্রেসের নেতাদের আপত্তি কী ছিল, এটাই একটা প্রশ্ন তখন জেগে উঠেছিল। তবে আমার এই বিশ্বাস যে উপনির্বাচন আরজিকরের ক্ষেত্রে কোনো প্রভাব নাও ফেলতে পারে, কারণ উপনির্বাচন সবটাই যে শহরকেন্দ্রিক ভোট হয়েছে তা নয়। 2026 সালে অন্য কথা বলবে বলেই আমার বিশ্বাস। অনুভব, তুমি বলছো যে উপনির্বাচনে কোথাও গিয়ে সেভাবে হয়তো আরজিকরের বিষয়টা প্রভাব ফেলেনি। আমি যদি আরজিকর ইস্যুতে নাও যাই, আমরা যদি বলি যে 6টা কেন্দ্রে নির্বাচন হয়েছিল, তার মধ্যে 5টা তৃণমূলেরই বিধায়ক ছিল, কিন্তু মাদারিহাট কেন্দ্র, সেখানে তো বিজেপির বিধায়ক ছিল, সেখানেও এবার তৃণমূল সেই কেন্দ্রটাও ছিনিয়ে নিল। এটা নিয়ে তাহলে কি মত? না, আমি 6টা উপনির্বাচন বলে না, এটা যদি 60টা জায়গায় উপনির্বাচন হতো 60টাই তৃণমূল জিতত। মানে উপনির্বাচন পশ্চিমবঙ্গে, প্রথম কথা পশ্চিমবঙ্গে নির্বাচন কিভাবে হয় সেটাই সবাই জানে, উপনির্বাচন কিভাবে হবে সেটাও তৃণমূলও জানে, সিপিএমও জানে, বিজেপিও জানে। প্রশ্নটা এবারে বিজেপির একটা আসন ছিল, বিজেপি কেন হেরে গেল, প্রশ্নটা সেটা নয়। আমি পশ্চিমবঙ্গে যে বিরোধী দল আছে 3টে, আমি সেটা বিজেপি বলো, কংগ্রেস বলো, সিপিএম বলো, আমি সবটাকে একটা আসনে ফেলে দেখছি আর তৃণমূল কংগ্রেসকে একদিকে ফেলে দেখছি। যে তৃণমূল কেন জিতে যাচ্ছে, আমি এই বিশ্লেষণ করছি না যে বামেরা কীভাবে উঠতে পারবে, ফিরতে পারবে, বিজেপি কীভাবে ফিরতে পারবে, আমি সেই দিকে যাচ্ছি না। আমি বলছি তৃণমূল কেন জিতছে এইটা একবার ভেবে দেখো। যে দিনের পর দিন উপনির্বাচনে তো যেভাবে ছাপ্পা টাপ্পা হলো, এবার এই ছাপ্পাটা আটকানোর দায় কার? এই ছাপ্পা আটকানোর দায় তো কংগ্রেসের নয়, পশ্চিমবঙ্গের কংগ্রেসের নয়, কিংবা সিপিএমের নয়, কিংবা পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদেরও নয়। এই ছাপ্পা মারাটা আটকানোর দায় হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় ইলেকশন কমিশন। ওটা কাদের হাতে আছে? এবারে অনেকে বলবে অটোনোমাস বডি, হ্যান ত্যান। এবারে ইলেকশন কমিশন যদি অটোনোমাস বডি সত্যি করে হয়, তাহলে মমতাও সততার প্রতীক, সেটাও মেনে নিতে হবে। যাই হোক, এই আটকানোর দায়টা ছিল এদের। এবারে দিনের পর দিন আমরা দেখে এসেছি নরেন্দ্র মোদীরা কিন্তু কখনও একবার ফিরেও দেখেনি যে পশ্চিমবঙ্গে কী ইলেকশন হচ্ছে, ওখানে যেভাবে সাধারণ মানুষ মারা যায়। সাধারণ মানুষের কথা বাদ দিলাম, প্রথম কথা হচ্ছে বিজেপির কর্মীরা মারা যায়, সেখানেই নরেন্দ্র মোদীরা কখনো ঘুরে ফিরে তাকায়নি। তো এই উপনির্বাচনে তো এই রেজাল্টই হবে। যদি বিজেপি একটা খোলা ছাড় দিয়ে দেয়, বিজেপি যদি 60টা সিটও থাকতো সেখানেও হারতো, 60টা সিটেই হারতো। আমি সেই জন্যই কথাটা বললাম। এবং শুধু আজকের ঘটনা বলে নয়, তুমি মনে করতে পারবে আজ থেকে 5 মাস আগে লোকসভা নির্বাচন ছিল, পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী এসছেন, অমিত শাহ এসছেন, সব জায়গায় প্রচার করেছেন। যে জায়গাটায় সবচেয়ে বেশি প্রচার করা দরকার ছিল, ডায়মন্ড হারবার, যে মানুষটাকে সবচেয়ে আগে হারানোর দরকার ছিল, সেই ডায়মন্ড হারবারকে নরেন্দ্র মোদীরা একবার মুখ ফিরেও তাকালেন না। অথচ পশ্চিমবঙ্গে এসে ভাইপোকে গালিগালাজ করলেন, পিসিকে গালিগালাজ করলেন, পিসির থেকে ভাইপোকে বেশি গালিগালাজ করেছেন। অথচ সেই ভাইপোর কেন্দ্রে গিয়ে একবার প্রচার করলেন না। সাধারণ মানুষ বুঝতে পারে না কিছু, করলেন না, সেটা তো একটা দিক গেল। জায়গা ছেড়ে দিচ্ছে বিজেপি, এটাই বলতে চাইছো তুমি? হ্যাঁ, একদম। আমি এরই বড় বড় এক্সাম্পল দিচ্ছি। আরেকটা এক্সাম্পল শোনো, সেইখানে যখন ডায়মন্ড হারবারে, তখন পশ্চিমবঙ্গের বিজেপি বলল ডায়মন্ড হারবারে এমন একটা প্রার্থী দেবে সবাই চমকে যাবে। তারপরে এমন প্রার্থী দিয়েছিল, তারপরে দেখলাম নিজেই চমকে গেছে। এবারে সেই প্রার্থী ভোটের দিন
এমন মার খেয়েছে, এমন ছাপ্পা হয়েছে, ওই প্রার্থী রাস্তায় বসে কাঁদছে, বিজেপির প্রার্থী রাস্তায় বসে কান্নাকাটি করছে এবং রাস্তায় বসে যখন মিডিয়াকে বাইট দিয়ে বলছে যে এই কাজ হয়েছে, এই বিজেপির সাথে এই ছাপ্পা টাপ্পা হয়েছে, এইটা বলার জন্য বিজেপি থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। কিছুদিন আগে হিরণ, সদ্য জাস্ট 1 মাসও হয়নি, হিরণ গিয়ে বলছে হিরণ ঘাটালে হেরে গেছে কারণ কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন সবাই মিলে হিরণকে হারিয়েছে, তৃণমূলকে জিতিয়েছে। এটা আমার কথা নয়, এটা কোনো সিপিএমের কথা নয়, এটা কোনো কংগ্রেসের কথা নয়, একজন বিজেপির প্রার্থী, এমএলএ এবং কাউন্সিলর, তার মুখ থেকে আমরা এই কথা শুনতে পাচ্ছি। তো তারপরে আর মানুষ কার কাছে জাস্টিস চাইবে? আমি এই উপনির্বাচনের কথা বলছি। এই উপনির্বাচনের একটা কেন্দ্রে, নির্বাচন কেন্দ্রে, আমার কেন্দ্রটা ঠিক মনে নেই, বিজেপির প্রার্থীর যে নামটা আছে যেখানে ভোট দেওয়া হয় ব্যালটে, বিজেপির প্রার্থীর নামের উপরে একটা হোয়াইট টেপ লাগিয়ে দেওয়া হয়েছে যাতে বিজেপির প্রার্থীর নামটা না দেখানো যায়। বিজেপির প্রার্থী এসে ওটা দেখলেন, টেপটা তুললেন, প্রিসাইডিং অফিসার মানছেন যে ওখানে একটা কারচুপি করার চেষ্টা হয়েছে, প্রিসাইডিং অফিসার মানছে, বিজেপির প্রার্থী মানছে, ইলেকশন কমিশন মানতে চাইছে না ওখানে কোনো কারচুপি হয়েছে। এটা কার নির্দেশে হচ্ছে? হেমন্ত সোরেনের মতো মানুষরা দিনের পর দিন মোদি চাইলে অ্যারেস্ট করে দিতে পারে, অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করে দিতে পারে। মোদির ভয় পাকিস্তান কাঁপে, মোদির ভয় চায়না কাঁপে, মোদির ভয় মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁপে না। এগুলো বিশ্বাস করা যায়? যে 500 বছরের রাম মন্দিরের ডিসপিউট এতদিন ধরে ডিউ ছিল ভারতবর্ষের জন্য, সেই 500 বছরের ডিসপিউটের হাল বের করে দিল নরেন্দ্র মোদী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার দলের যে নেতারা 500 কোটি টাকার দুর্নীতি করে তাদেরকে অ্যারেস্ট করতে পারে না। এইগুলো তো সাধারণ মানুষ বুঝে, এবং সাধারণ মানুষ এতদিন ধরে বলতো, সিপিএমও সেটিংয়ের তত্ত্ব তুলতো, বিজেপির কর্মীরা সন্দেহ করতো, কিন্তু এই উপনির্বাচনের পরে সবাই এটাকে বিশ্বাস করা শুরু করেছে। আচ্ছা, উপনির্বাচনে 6-6 হওয়ার পর আমরা দেখছি তৃণমূলের নেতারা তারা একাধিক বার্তা দেওয়ার পাশাপাশি দলের কর্মী সমর্থকদের তারা কিন্তু বিরোধীদের অনেক হুমকিও দিচ্ছেন। মালদার তৃণমূল সভাপতি তিনি বলছেন যে বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া হবে, জিভ মানে টেনে ছিঁড়ে ফেলা হবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বললে। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে সিপিএমের বিরুদ্ধে যদি কেউ করে, আমার বিশ্বাস সিপিএমের নেতারা সামনে এসে দাঁড়াবেন, ওর প্রতিবাদ করবেন। কার কোন মালদার কোন সভাপতি, কার কত ক্ষমতা আছে দেখে নি সিপিএমের গায়ে কিছু করার। এবারে এই কথাটা বিজেপির নেতারা, বিজেপির কর্মীরা বলে দেখাক। আমি কথাটা এই জন্যই বলছি, 2021 সালের নির্বাচনের পরে বিজেপির যারা সমর্থক ছিল, যাদের প্রার্থী ছিল, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, মা বোনেদের রেপ করে দেওয়া হলো, অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। তারপরেও নেতারা, বিজেপির নেতারা ফোন তোলে না, তাদের এসে একবার তার পাশে দাঁড়ায় না। নরেন্দ্র মোদী, অমিত শাহর কথা তো বাদই দাও, পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা ওদের পাশে দাঁড়ায়নি। বিজেপি সমর্থকরা এবারে বুঝুক, ওরা ভোট দিয়েছে, ওরা বুঝুক। আমি বলছি এটা তো হওয়া স্বাভাবিক নয়, একটা ইলেকশনের পরে এরকম জিনিস কেন ঘটবে? কিন্তু যদিও তৃণমূল কংগ্রেস, তো দেখো একটা ব্যাপার হচ্ছে, মানুষ যেমন অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, বৈজ্ঞানিকভাবে সত্যি। তৃণমূল কংগ্রেস লুট করবে, খুন করবে, ধর্ষণ করবে, চুরি করবে, এটাও প্রমাণিত সত্য। তো ওদের কাছ থেকে তো এক্সপেক্ট করা যায় না যে ওরা ভোটের পরে রিভেঞ্জ নেবে না, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো হবে, আমি ওটা মেনেই চলছি। তারপরে বিরোধী নেতাদের দরকার ছিল তাদের সমর্থকদের পাশে এসে দাঁড়ানো, সেটা হয় না। এবং আমি অনেক জায়গায় শুনেছি, অনেক বিজেপির নেতাদের মুখেই শুনেছি যে অনেক কর্মীরা তাদেরকে ফোন করছে যে তাদের বাড়ির সামনে নাকি মূত্র বিসর্জন করে দিয়ে চলে যাচ্ছে, জঞ্জাল ফেলে দিয়ে চলে যাচ্ছে, মারার হুমকি দিচ্ছে। নেতাদের ফোন করলে নেতারা ফোন তোলে না। সেক্ষেত্রে আমি মনে করি সিপিএমের নেতারা সামনে এসে দাঁড়াবে, বুক চিতিয়ে সামনে দাঁড়াবে, যে কর্মীদের গায়ে আগে হাত দিতে গেলে নেতাদের গায়ে আগে হাত দিতে হবে, নেতাদের বুকের উপর দিয়ে যেতে হবে, এরকম একটা মনোভাব থাকা দরকার। এইভাবেই তৃণমূল কংগ্রেসকে সাহায্য করা যাবে। আমি আবার প্রথমে যে কথাটা তোমাকে বললাম, তৃণমূলকে আটকানোর দায়িত্বটা কিন্তু কোনো পশ্চিমবঙ্গের সিপিএম, পশ্চিমবঙ্গের কর্মী, কংগ্রেস কর্মী কিংবা বিজেপি কর্মীদের নয়। তার জন্য দেশের আইন আছে, কেন্দ্রীয় সরকার আছে, কেন্দ্রীয় বাহিনী আছে। পঞ্চায়েত ইলেকশানে লুটপাট ছাপ্পা হয়ে যাওয়ার পরে তারপরে কেন্দ্রীয় বাহিনী আসছে, ভোট শেষ হওয়ার পরে কেন্দ্রীয় বাহিনী ঢুকছে। এতটাই কেন্দ্রীয় সরকার খুব চিন্তিত পশ্চিমবঙ্গকে নিয়ে, তো হবেই স্বাভাবিক। বিজেপির কর্মীরা বুঝুক এবারে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যতই 26-এর তবে আরেকটা কথা আমি বলে দিই, মানে তৃণমূলের নেতা যিনি এই কথাটা বললেন, তিনিও যদি ভেবে থাকেন 6টা উপনির্বাচন করার পরে এইগুলো করার লাইসেন্স তাদের মানুষ দিয়েছে, 2026-এ কিন্তু তাদের জব্দ করে দেওয়ার দায়িত্বটাও সাধারণ মানুষ নেবে, এটাও আমার বিশ্বাস। একদমই 26-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলই পশ্চিমবঙ্গের তারা একদম ময়দানে নেমে পড়েছে প্রস্তুতি নিতে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যতই এগিয়ে আসছে নির্বাচন, কোথাও গিয়ে শাসক দলের যে গোষ্ঠী কোন দল সেটা প্রকাশ্যে চলে আসছে। আমরা যদি ঘাটালের কথা বলি, ঘাটালে একদম সেখানে যে এমপি দেবের সামনেই তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে একেবারে মারামারি।
দেখো, তৃণমূল কংগ্রেস দলটাই তৈরি হয়েছে লুটে করে খাওয়ার জন্য, দলটা এই জন্যই তৈরি হয়েছিল। সেখানে দেব কোনো এক্সেপশন নয়, ওখানে কে শঙ্কর না কে আছেন সেও কোনো এক্সেপশন নয়, প্রাক্তন বিধায়ক। তো আমি টিভিতেই কালকে খবরটা দেখছিলাম, আমার কাছে এটা জাস্ট দুটো মুরগি লড়াই করছে, মুরগি লড়াই দেখার মতোই জিনিসটা, আমার কাছে নতুন কিছু নয়। এবারে দেব সিনেমায় একটা নিজের যে একটা অস্তিত্ব তৈরি করেছে, সিনেমার হিরো, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, সেই দেব যখন বাস্তবে চলে আসেন তখন সে দুর্নীতির সঙ্গে দুর্নীতির জন্য লড়াই করে, সেই দ্বন্দ্বে দুজন পড়ে গেছে। এবং এটা তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার, তারা কীভাবে জিনিসটাকে হ্যান্ডেল করবে, ওদের ছাগল, ওরা মাথা দিয়ে কাটবে না ডগা দিয়ে কাটবে ওদের ব্যাপার, কী অ্যাকশান হবে ওর বিরুদ্ধে সেটাও তৃণমূল কংগ্রেস বুঝবে, সেটা নিয়ে আমরা ভাবছি না। এখন তৃণমূলের ব্যাপার, তৃণমূলের নিজেরাই ওটা মিটিয়ে নেবে। আচ্ছা, গরু পাচার এবং কয়লা কাণ্ডে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি এখন বলছেন তিনি মুখ খুললে সরকার পড়ে যাবে। এর আগেও আমরা একদম সাম্প্রতিককালের ঘটনা যদি বলি, সঞ্জয় রায় তিনিও কিন্তু এই রকম সরকারের বিরুদ্ধেই মুখ খুলেছিলেন। বারবার এই যে সরকারের বিরুদ্ধে প্রিজন ভ্যান থেকে নামার সময় মুখ খোলা, কোথাও গিয়ে কি সরকারকে বার্তা দেওয়া, আমাকে বাঁচাও নয়তো তোমাকে। সঞ্জয় রায়ের কথা দিয়ে শুরু করছি। সঞ্জয় রায়ের সাথে যেটা হয়েছে, পুলিশ যেভাবে তার কণ্ঠকে রোধ করার চেষ্টা করেছিল, যেভাবে করেছে, আমি জানি ও রেপ অ্যাকিউজড, আমি ওর প্রতি কোনো সহানুভূতি নেই, তারপরে ও যেটা বলতে চায় সেটা বলতে না দেওয়ার পেছনের কারণ কি আমি সেটাও বুঝতে পারছি না। যেভাবে ওর কণ্ঠরোধ করা হয়েছে, যেটা পুলিশ করেছে, সেটা তোমার কাছে খারাপ লাগলেও, আমার কাছে খারাপ লাগলেও, রাগ হলে অনেক কিছু হতে পারে, অভিমান হতে পারে, পুলিশের উপরে আমাদের লজ্জা হতে পারে। কিন্তু একটা মানুষ পশ্চিমবঙ্গে আছে যে এইটা নিয়ে খুব নস্টালজিক ফিল করেছে, কারণ তার সাথে কিছু বছর আগে, আজ থেকে মোস্ট প্রবলি 9 বছর আগে ঘটনাটা ঘটেছে, ও নস্টালজিক ফিল করেছে, সেটা আর কেউ নয়, কুণাল ঘোষ। তো যাই হোক, আমার যেটা সঞ্জয় রায়কে দেখে মনে হয়েছে যে কুণাল ঘোষের যোগ্য উত্তরসূরি হিসেবে যে মানুষটা আসছে, হি ইজ ইন দ্য মেকিং। ওকেই মমতা বন্দ্যোপাধ্যায় ওভাবেই তৈরি করছে, এভাবেই কুণাল ঘোষ তৈরি হয়েছিল, এভাবেই সঞ্জয় রায় তৈরি হচ্ছে, একই প্রসেসে। যাই হোক, এবারে যে লজ্জার ব্যাপার আমাদের, যে পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কোন জায়গায় নামিয়ে দিয়েছে। পুলিশের কাজটা ছিল সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের সুরক্ষা। আজকে সাধারণ মানুষকে সুরক্ষা না দিয়ে তৃণমূলের কোন মাথাদের বাঁচানো যায় তাদের সুরক্ষা দেওয়ার জন্য আজকে প্রিজন ব্যান্ড বাজাতে হচ্ছে। আরে প্রিজন ব্যান্ড বাজানোর জন্য দুটো বিয়েবাড়ির ব্যান্ড পার্টিকে ডেকে আনুক, তারা রাস্তায় ওখানে প্রিজন ড্রাম ফ্রাম বাজাবে, ঢাক বাজাবে, ওদেরকে আনুক, পুলিশের কাজ তো এটা নয়। এইবারে প্রশ্নটা হচ্ছে এদেরকে কণ্ঠরোধ করার পেছনে কারণটা কি? আমি জানি না তোমার মনে আছে কিনা, আর.জি. কর ঘটনার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যারা এইসব দুর্নীতি কিংবা রেপ সাথে জড়িত তাদেরকে গুলি করে দেওয়া উচিত। এরা এই কথাটা এই জন্যই বলে, কারণ কানকে যদি তুমি সেইখানেই গুলি করে দাও, সঞ্জয় রায়ের মতো মানুষকে যদি তুমি সেই দিনই গুলি করে দিতে, আর মাথাটাকে সামনে তুমি আনতে পারতে না। এতদিন ধরে এই যে সঞ্জয় রায় এখন তৃণমূল কংগ্রেসের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে গেছে, যদি সেই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো গুলি করে দেওয়া হতো, তাহলে আজকে এই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস পড়তো না। এই কারণেই বলা হয়েছে। এবং ট্যাব দুর্নীতিতে দেখলাম ওখানকার অরূপ চক্রবর্তী, বাঁকুড়ার সাংসদ, তিনিও বলেছেন গুলি করে দিতে। তো এইভাবে তৃণমূলের যে কালচারটা তৈরি হয়েছে, যে ট্যাব দুর্নীতিতে যদি মাথা অবধি পৌঁছে যাওয়া যায়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অবধিও পৌঁছে যাওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা বড় বড় নেতাদের মাথা অবধি যাতে না পৌঁছানো যায়, ওই মালদার কোন নেতা ধরা পড়েছে সেই অবধি রেখে ওকে গুলি করে দাও। মানে এটাই যদি তৃণমূল কংগ্রেসের লাইন হয়, তাহলে আমি বলবো শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে তাহলে তো পার্থ চ্যাটার্জিকে গুলি করে দিতে হবে, খাদ্য দুর্নীতির জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে গুলি করো, কিংবা কুণাল ঘোষের কথায় যদি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তাকেও তো গুলি করে দেওয়া উচিত। কিন্তু আমরা গুলিতে মানছি না, আমরা একটা গণতন্ত্র, বিচার ব্যবস্থা, আমরা তাতে বিশ্বাস করি, আমরা সেইভাবে এগাতে চাই। এবং আমরা সত্যি করে যেখানে বলছি, আমরা গুলি করে নয়, আমরা যদি জেলেই ঢুকাতে হয় তাহলে বিচার ব্যবস্থা চেয়ে তারপরে জেলে ঢুকাবো একটা মানুষকে। এবারে সঞ্জয় রায়, বিকাশদের মতো মানুষদের এইখানে এই জন্যই তাদের কণ্ঠকে রোধ করে দেওয়া হচ্ছে, যাতে এই যেমন বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা যাতে না পৌঁছায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে না পৌঁছায়, সেই জন্য এদেরকে যতটা পারো দমিয়ে রাখো। বিকাশবাবু বলেছেন, বিকাশ মিশ্র, উনি বলেছেন যে সরকার পড়ে যেতে পারে, খুব সঠিকভাবেই বলেছেন, কারণ সরকারের মাথা অবধি দুর্নীতিটা আছে। সঞ্জয় রায়কে এতদিন ধরে, বিকাশ মিশ্রদের এতদিন ধরে যে বিনীত গোয়েলের মতো মানুষরা, তারা বুঝিয়ে রেখেছিল তোমরা মেনে নাও, কিছুদিন পরে তোমাদের বেল আমি পাওয়ার ব্যবস্থা করিয়ে দেবো। কিন্তু তারা এখন যখন বুঝছে তাদের সামনে আর কোনো রাস্তা নেই বেঁচে ফেরার, তাদেরকে ফাঁসিতে চড়তেই হবে, তখন তারা বাধ্য হয়ে মুখ খুলছে। এবং এখানেও একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা বলার, সঞ্জয় রায় যে কথাটা ব্যাকুল হয়ে সাধারণ মানুষের সামনে বলার চেষ্টা করছে, তুমি বিশ্বাস করো সেই মানুষটা ওই কথাগুলো সিবিআইকে বলেনি।
তোমার মনে হয় বিকাশ মিশ্র এই কথাগুলো সিবিআইকে বলেনি? তাহলে সিবিআইকে যদি আমি কথার কথা ধরলাম, সিবিআইকে তাহলে সঞ্জয় রায় ওই তোমার বিনীত গোয়েলের কথা বলেছে, কিংবা বিকাশ মিশ্র গরু পাচার কাণ্ডে কার কার নাম আছে জড়িত সিবিআইকে বলেছে। সিবিআই অন্তত ওদেরকে অ্যারেস্ট না করুক, একবার ডেকে তদন্ত করছেন। একজন রেপ অ্যাকিউজ যদি বিনীত গোয়েলের নাম বলে, বিনীত গোয়েলকে একবার ডেকে তদন্ত করা দরকার পড়ে না? কেন বাঁচিয়ে দেওয়া হচ্ছে? কে বাঁচাচ্ছে? এই প্রশ্নগুলো তো বারবার ফিরে আসছে। এইখানেই সাধারণ মানুষ সেটিংয়ের তত্ত্ব নিয়ে কথা বলে। এবং আমি যেমন বললাম যে বিজেপির কর্মীরা আগে সন্দেহ করতো, এখন বিজেপির কর্মীরা নিজেরা বিশ্বাস করা শুরু করেছে। শুভেন্দু অধিকারীরা নিজেরা বিশ্বাস করা শুরু করেছে। শুভেন্দু অধিকারী হয়তো জানে ব্যাপারটা, ওরা তাদের চেয়ারটা আছে বলে ওরা মুখ খুলে বলতে পারে না, কিন্তু এবারে তো সাধারণ মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এবারে দিনের পর দিন দেখতাম অনেক, আমি এটা অপ্রাসঙ্গিক হয়তো তাও বলছি, যে দিনের পর দিন দেখতাম অনেক ইউটিউবার, অনেক প্রতিবেদন, দিনের পর দিন এই সিবিআই চলে এলো, এই পিসি ভাই এবারে অ্যারেস্ট হবে, নবান্ন কেঁপে যাচ্ছে, কত রকম এবারে ঘিরে নিয়েছে, জাল গোছাচ্ছে, কত রকমের প্রতিবেদন করতো। কাল পরশু থেকে দেখছি উপনির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে তাদেরকেই বসে কান্নাকাটি করতে হচ্ছে। কে চোখের জলে ভাসাচ্ছে, কে বলছে হ্যাঁ আমার ফাটছে, রেজাল্ট দেখে আমার ফাটছে। একজন সাংবাদিক চ্যানেলে বসে নিজেকে সাংবাদিক বলছেন আমার ফাটছে, রেজাল্ট দেখে আমার ফাটছে। উনি একজন সাংবাদিক, নিজেকে নিরপেক্ষ সাংবাদিক বলেন। এই হচ্ছে অবস্থা। এবারে সাধারণ মানুষের সামনে ওদেরকে মুখোমুখি হতে হবে। এই ইউটিউবার, সোকল্ড ইউটিউবার, সাংবাদিক ইউটিউবার বলো, কিংবা বিজেপি নেতা, সবাইকে সম্মুখীন হতে হচ্ছে। এবারে মানুষের প্রশ্ন নিতে হবে, আশা করবো ওরা নেবে।